হ্যালো গাইজ, নমস্কার। কালকের ব্লগে আমি বলেছিলাম আমার আপনাদের সাথে অনেক কথা আছে। আজকে আমি সেই কথাগুলো আবার শেয়ার করতে চাই তোমাদের সাথে। ঠিক আছে? যেটা বলেছিলাম, আমি কনসিভ করার সময় মায়ের কাছে তো ছিলাম, বললাম, তারাই বলল যে মা বাবার কাছে চলে যাও। মা বাবার কাছেই চলে এলাম। খুব আনন্দেই ছিলাম, কোনো অসুবিধে ছিল না। মাঝে মাঝে হাজব্যান্ড ফোন করতো, তো করতো মানে ওর একটা চাকরি হয়ে গেছিলো মুম্বাইয়ে। তো সেখানে ও চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আর ননদদের তো কোনো সঙ্গই নেই, ওরা জীবনে আমাকে কোনো দিন ফোন করেনি, নিজের বলে মেনেই নিতে পারেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো অমনি করে করে দিন যায়। আমার 9 মাসে হয় না সাধ খাওয়ায়, তো সেই সাধ খাওয়ার দিন এলো। আমার শাশুড়ি এসেছিল কয়েকজনকে নিয়ে ওই আশেপাশে। তা আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, দিদিরা এলো না আমাকে সাধ খাওয়াতে? তখন বলছে যে না, তোমার দিদিরা এলো না। ওরা বলছে যে তুমি যদি ভাবো, তোমার যদি শরীর টরীর খারাপ হয়ে যায়, তুমি যদি ভাবো যে স্বাদে আমি কিছু ওরা কিছু মিশিয়ে দিয়েছে আর তুমি খেয়েছো, যার জন্য আমি বললাম, কেন এরকম কেন ভাববো আমি? তখন বলছে না, ওরা সেই ভেবে এলো না। তখন আমি বললাম ঠিক আছে, না আসুক। তখন আমি সেই কথাটা আমার বরের সাথে শেয়ার করলাম যে দেখো, তোমার দিদিরা কিন্তু আমাকে স্বাদ খাওয়াতে এলো না। তা বলছে নাই আসুক গে, ঠিক আছে। অমনি করে করে আমার ডেলিভারি ডেট চলে আসে। ডেলিভারি ডেট আসার পরে আমার শাশুড়ি যেখানে বলেছিল যে আমার বাচ্চা হবে মাতৃসদনে, সেখানে আমার বাবা করায়নি, কারণ ওই জায়গাটা খুব বাজে। ওখানকার হসপিটালের ডক্টররা মানে এতটাই বাজে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ, বা আমি যে সহ্য করতে পারছি না, খুব বাজে বাজে ভাষা বলছে, আমার ভালো লাগছে না। ঠিক, আমি বাবাকে এসে বললাম, বাবা আমি না এখানে ডেলিভারি করাবো না, আমার ভালো লাগছে না, ওরা কীরকম ধরনের ভাষাগুলো বলছে। বাবা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুই চল, তোকে তোকে আমি দেখি, তুই তোর যেখানে ইচ্ছে হয় তুই ওখানেই করাবি। আমি বললাম ঠিক আছে। তো আস্তে আস্তে যাই। প্রগতি নার্সিং হোম বলে আছে একটা, ধানবাদের বিশাল নার্সিং হোম, সেখানে আমার ডেলিভারি হয়। তো আমি ব্যথা সহ্য করতে পারিনি। ব্যথা না সহ্য করতে পারাতে ওনারা কিন্তু বলেছিল আমার নর্মালি হবে, কিন্তু আমি এতটাই মানে হয়ে পড়েছিলাম, আমি পাচ্ছিলাম না। আর আমার শরীরে না তখন খুব একটা জোর ছিল না, মানে আমি প্রচণ্ড উইক হয়ে গিয়েছিলাম টেনশনে বলো। কারণ আমার বাচ্চা পেটে থাকাতে এরা এত বেশি আমাকে টেনশন দিয়েছিল, আমার শ্বশুরবাড়ির লোকে এত টেনশন দিয়েছিল যেটা হয়তো তোমরা ভাবতেও পারবে না। তো সারাদিন আমি কাঁদতাম। তো আস্তে আস্তে যা হোক, তো আমার সিজার হয়। সেটাই আমার শাশুড়ির রাগ যে তোমার সাহস কী করে হলো সিজার করাবার, আর তুমি মাতৃসদনে কেন করালে না? আমার ওনার ভাষা যে আমার সবার এইখানে মাতৃসদনে হয়েছে, তো তোমার কেন হবে না? তোমারও হতে হবে ওখানে। তো যা হোক, এগুলো মানে কোনো মানে হয় না, ফালতু একটা উটকো ঝামেলা। ওনাদের এটাই স্বভাব, চিরকালেরই, এখনও পর্যন্ত চলে যাচ্ছে। যা হোক, অমনি করে আমি বাড়ি আসি। বাড়ি আসার পরে ওনারা আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। আমার বাচ্চা যে হয় না যে 6 দিনের যে গ্রামে ওই তেল মিষ্টি হ্যানা ত্যানা যেগুলো দেয়, তো খবর পেয়েছি হ্যাঁ সেগুলো দিয়েছে, দিয়ে মানে আমার গ্রামে গিয়ে দিয়ে এসছে। আমার বাবা এখানে প্রচুর মিষ্টি, মানে যা কিছু, একটা মেয়ের মানে একটাই মেয়ে, তার আবার প্রথম বাচ্চা, মা তো বাবা বিশাল খুশি। এবার শুরু হয় যে আমার ছেলে প্রচণ্ড কাঁদতো, মানে সারাদিন ঘুমোতো, সারা রাত কাঁদতো, এটাই ওর কাজ ছিল। অমনি করে করে আমার মাই জাগতো, আমি জাগতে পারতাম না, মাঝে মাঝে জাগতাম। তো অনেকগুলো সময় মানে পেরিয়ে গেল। এবার শুরু হলো আমাকে ওরা ফোন করেনি, 1-2বার হয়তো এসেছে কি আসেনি, তারপরে ওরা আসা বন্ধ করে দিল। ইভেন তখন আমার হাজব্যান্ড বাড়ি গেল, বাড়ি থেকে একদিন ফোন করে বলছে যে
আমি তোমাদের বাড়ি আসবো না। তাহলে আমি কেন? বলছে এমনি, ব্যাস, আসবো না, আসবো না। আমি ভাবলাম এমনি হয়তো ইয়ার্কি মারছে, আগের চোটে হয়তো বলছে, বা কেন বলছে আমি বুঝতে পারছি না। তো আমার ছেলে অন্য একটা রুমে শোয়া থাকতো, ও কী করতো, অন্য দিক দিয়ে হয়তো আমার বাড়ি এলো, আমার বাড়ির সামনে, বেশি দূর নয়, ওই 2 কিলোমিটারের আন্ডারে। তো এসে পরে না আমার ছেলেকে দেখতো না, ছেলের মুখ দেখতো না। হ্যাঁ, ওই চাটা খেয়ে বেরিয়ে চলে যেত। দিয়ে একদিন আমি বললাম, হ্যাঁ গো, তুমি যে আসো, তো ছেলেটার মুখ দেখো না কেন? ছেলেটার কাছে আসো না, তোমার ইচ্ছে হয় না ছেলেটার কাছে আসতে? তা বলছে দেখার কি আছে, অত দেখার কি আছে? ও আচ্ছা। সত্যি কথা বলতে কি জানো তো, আমি তোমাদের কাছে আজ বলছি বলে না, আমি জীবনে না ঝগড়া করতে পছন্দ করি না, বা আমি ঝগড়া করিও না। এই যে এগুলো বানাচ্ছি না, এবার আমার কিন্তু ভেতরে প্রচুর অভিমান, প্রচুর, মানে অভিমান বলো, রাগ বলো, দুঃখ বলো, প্রচুর আছে। তোমরাও শোনো, তোমরাও ধীরে ধীরে সবই বুঝতে পারবে। দিয়ে আমি, আমার ছেলের অন্নপ্রাশনের সময় এলো, যেটা 6 মাসে হয়। আমার বাড়ির, আমার বর আসাও বন্ধ করে দিল, আমার শ্বশুর শাশুড়িও আসতো না, আমার ননদরা আসতো না, কেউ আসতো না। সব পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করতো। তো আমি না, রোড একটা, মানে আমাদের বাড়ি দিয়ে একটা রোড যায়, ওই রোডের সামনে গিয়ে না আমার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। তো একদিন আমার, মানে ইয়ে আমার আমার বাবা ফোন করলো আমার শ্বশুরমশাইকে, যে কী বেয়ান, নাতির অন্নপ্রাশন দেবেন তো? তখন বলছে হ্যাঁ দেবো। তখন বলছে তাহলে বলুন কবে আপনারা নিতে আসবেন? তখন বলছে হ্যাঁ হ্যাঁ আসবো আসবো, ওর মাকে জিজ্ঞেস করি, মানে আমার শাশুড়ি হচ্ছে মানে হেড আমাদের বাড়ির। আমার শ্বশুরমশাইয়ের কোনো কথাই কোনো দিনই চলেনি, আমি যেটা দেখেছি। তখন একদিন দেখছি যে অনেকটা সময় হয়ে গেছে, আমার বাবা সেই নাতির খুশিতে এসে প্রচুর জিনিস, সোনার সেই সব কিছু বানিয়েছে, একদম সেই বিছানার থেকে নিয়ে জামা কাপড়, চেন, তাবিজ, মানে যা কিছু হয় সব করেছে, রূপোর থালা বাটি গ্লাস, কি না নাতির অন্নপ্রাশন। কিন্তু আমার বাবার হাতে তো আর অন্নপ্রাশন করাটা সম্ভব না, আর সেটা সম্ভব না, কারণ বাপের বাড়িতে আর হবে না, সেটা হয় শ্বশুর বাড়িতে। দিয়ে বাবা ওই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে দেখছে আমার শ্বশুরমশাইকে দেখতে পেয়েছে রাস্তায়। দিয়ে আমার শ্বশুরমশাই জাস্ট বাড়ির সামনে দিয়ে আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করছে যে বেয়া, এই তো অন্নপ্রাশন দেবেন না? তখন বলছে যে আপনাদের ব্যাপার, আপনারা দিয়ে নিন গা। তখন বাবা বলছে কি করে দেবো বলুন, ওইটা তো আর আমার জিনিস তো নয়, জিনিসটা আপনারই, আমরা রেখেছি। তখন বলছে দাঁড়ান, ওর মাকে আসতে দিন, ওর মা মেয়ের বাড়ি গেছে, মানে আমার শাশুড়ি মেয়ের বাড়ি গেছে, সেইখান থেকে এসে উনি বলবেন যে আমার ছেলের অন্নপ্রাশন ওরা দেবে না দেবে না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, একটা ব্রাহ্মণ বাড়িতে, একটা ব্রাহ্মণ সমাজে যদি সে ভিক্ষে করেও খায়, কিন্তু অন্নপ্রাশনটা দিতেই হবে। বলে 3টে, মানে কিছু একটা পইতে হয়, মানে 3 যজ্ঞিতে ব্রাহ্মণ 3টে যজ্ঞি হয়। তো বলছে যে না, তখন আমার বরের সাথে দেখা, আমার বরকে জিজ্ঞেস করছে আমার বাবা যে হ্যাঁ পাপু, তোমার ছেলের অন্নপ্রাশন করবে না? আমি জানি না, আমার বাবা জানে, আমার মা জানে, আমি ওই সব জানি না। জানো, অন্নপ্রাশনের ডেটের দিনে না, সেদিন আমাকে হঠাৎ করে কে একজন বলল যে মা, তোর ছেলের যদি আজকে অন্নপ্রাশন না হয় তাহলে আর অন্নপ্রাশন হবে না। আমার মায়ের একটুতেই না শরীর খারাপ হয়ে যেত টেনশন হলে। তো সবাই যখন বলছে কী গো, তোমার নাতির অন্নপ্রাশন হবে না? কী গো, তোমার নাতি এখনও ওখানেই আছে, তোমার মেয়ে এখনও এখানে আছে, শ্বশুরবাড়ি যায়নি? তো মা বলছে না। দিয়ে মায়ের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেল, ভমিটিং শুরু হয়ে গেল। আমার মা মানে হসপিটালাইজ হয়ে গেল। আমি তখন ভাবছি, আজ যদি আমার ছেলেটার মুখে ভাত না দিতে পারি, বা আবার মুখে প্রসাদ না দিতে পারি, তাহলে তো আমার ছেলেটার অন্নপ্রাশন আর হবে না। আমি ছেলেকে জুতো পরালাম, ড্রেস পরালাম, নিজে একটা ড্রেস কোনো রকম করে নিয়ে
জলের বোতলটা ব্যাগে ভরে সামনে কল্যাণেশ্বরী মন্দির আছে, আমি যাই ছেলেটাকে ওইখানে একটু প্রসাদ খাইয়ে আসি। ছেলেটাকে নিয়ে গেলাম গাড়িতে করে, মানে একটা ভাই যাচ্ছিল, ভাইকে বললাম ভাই একটু পৌঁছে দিবি ভাই আমাকে মন্দির পর্যন্ত, বলে হ্যাঁ দিদি চ। মন্দির পর্যন্ত পৌঁছে দিল। ওখানে দেখছি একটা বাচ্চা না খুব ধুমধাম করে অন্নপ্রাশন। তখন আমি যখন গেছি ওখানকার যে পণ্ডিত কল্যাণেশ্বরী মন্দিরে, ও আমাকে চেনে, বলছে হ্যাঁ রে তুই ভক্তি চ্যাটার্জির মেয়ে না? তো আমি বলি হ্যাঁ। বলছে কী হয়েছে? আমি বললাম কাকু আমার ছেলেটারা যে অন্নপ্রাশন, তুমি একটু প্রসাদ মুখে দেবে। বলছে মা প্রসাদ মুখে দেয় না, অন্ন দেয়। আমি কাকু আমার কাছে অন্ন বলে তো কিছু নেই, আমি তো কিছু করতে পারিনি। তখন একটা বাচ্চার, তার বাড়ির লোকে ওই খুব ধুমধাম করে যাদের বাচ্চা ছিল তারা পায়েস দিয়েছিল তার বাচ্চার অন্নপ্রাশনের জন্য। তার থেকে আমার ছেলেকে একটুখানি উঠিয়ে আর খাইয়ে দিল। সেইটাতে না ওর বাবা এসছে, না ওর দাদু, না ওর ঠাকুমা, না ওর পিসিরা। প্রচুর অন্যায় হচ্ছে আমার সাথে। আমি আর বলতে পারছি না। এর পরের ব্লগে আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার, এরপর থেকে ধীরে ধীরে, আমি আগেই বললাম আমি তোমাদেরকে সব জানাবো, সব জানাবো, কারণ তোমরাই, এখন আমি একটা মাধ্যম পেয়েছি কাউকে নিজের মনের কথাগুলো বলার মতো। তোমরা প্লিজ আমার এই ব্লগটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।